Good evening, everyone. Welcome to my channel UGC Net NTA Net Sociology. এটা হচ্ছে আমার নতুন চ্যানেল। আমি অলরেডি দুটো ভিডিও আপলোড করেছি। একটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ভিডিও আর একটা হচ্ছে আমি কি সিলেবাসের ওপর বেসড করে এই চ্যানেলটাতে আমি পড়াবো সেটার উপর। তো আমি ক্লাস 11-এ সোশিওলজি পার্ট 1 শুরু করার আগে আমার যেটা বলার বক্তব্য হচ্ছে যে কিছু ব্রিফ আমি তোমাদেরকে দিয়ে নিতে চাইছি। তার কারণ হচ্ছে এই সাবজেক্টটা আমি কেন পড়ছি, কিসের জন্য পড়ছি, সাবজেক্টটার সঙ্গে কি শুধুই সমাজ জড়িত? সোশিওলজি মিন্স তোমরা একটা জিনিস বুঝতে পেরে যাচ্ছ যে ইটস রিলেটেড টু আওয়ার সোসাইটি, দ্যাট মিন্স আমাদের সমাজ। তো শুধুই কি সমাজের সঙ্গে যুক্ত, না সমাজ ছাড়াও অন্য কিছুর সঙ্গে, অন্যান্য সাবজেক্টসের সঙ্গে এটা যুক্ত, এটা আমাদের জীবনে কিভাবে জড়িয়ে আছে। তো সেটার জন্যই আমি আজকে একটা ব্রিফ দিয়ে নিচ্ছি এখন। তো ব্রিফ দেওয়ার আগে আমি তোমাদের কয়েকটা কোয়েশ্চেন্স করব মিন্স আমি কয়েকটা স্টেটমেন্ট দেবো। এইগুলো তোমরা যারা টিনেজার বা যারা কলেজে পড়ছো, কলেজ কেন, যারা চাকরি করছো তারাও এগুলো শুনতে পাও। আমিও মাঝে মাঝে শুনতে পাই। যেমন প্রথম স্টেটমেন্টটা হচ্ছে স্টাডি হার্ড অ্যান্ড ইউ উইল ডু ওয়েল ইন লাইফ। তুমি পরিশ্রম করো, তুমি তোমার জীবনে অবশ্যই সফল হবে বা তুমি তোমার জীবনে ভালো কিছু করতে পারবে। এটা গেল 1 নম্বর। তার পরের প্রশ্ন ঠিক নয়, একটা স্টেটমেন্ট। If you do this subject to set of subjects, you will have the better chance to getting a good job. এই স্টেটমেন্টটা অনেকে দেখবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে পড়ে, তোমাদেরকে জ্ঞানের মতো করে তোমাদের হয়তো মনে হয় যে ওই ভদ্রলোক বা ভদ্র মহিলা আমাকে জ্ঞান দিচ্ছে বা যাই হোক, এরকম জ্ঞানের মতো করে হলে তিনি বলেন, বা অনেক সময় আমরা সাজেশনও চাই কারোর কাছ থেকে, যে তিনি বলেন যে তুমি যদি এই সাবজেক্টটা নাও, তোমার ফিউচারের জন্য এই সাবজেক্টটা খুব ফ্রুটফুল হবে, তুমি খুব ভালো জব পাবে। তার মানে এই স্টেটমেন্টটা হচ্ছে সাজেশন নাম্বার 2। এবার সাজেশন নাম্বার 3, as a boy this does not seem to correct choice of subject. অ্যাকর্ডিং টু ছেলে হিসাবে, মানে এখানে আমরা জেন্ডারটাকে দেখতে পাচ্ছি। একটা ছেলে হিসাবে তুমি কোন সাবজেক্ট নেবে আর কোন সাবজেক্ট নেবে না সেটা। তারপরে স্টেটমেন্ট, as a girl do you think your choice of subject is a practical one? একজন মেয়ে হিসাবে তুমি কি মনে করো তোমার সাবজেক্ট প্র্যাকটিক্যাল বেসড, তোমার সাবজেক্টের চয়েসটা প্র্যাকটিক্যাল বেসড হওয়া উচিত? এটা একটা গেল স্টেটমেন্ট। লাস্ট স্টেটমেন্ট, you think you will join your family business, so why do you wish to do this subject? এই যে সাবজেক্টের কথা বলা হচ্ছে, এখানে আমি উদাহরণ হিসেবে বলে নিতে পারছি, ধরো সোশিওলজি সাবজেক্টের কথাই বলা হচ্ছে। তো এখানে বলছে তুমি তো তোমার একটা টাইমের পরে তুমি তোমার বাবার ব্যবসা বা পারিবারিক ব্যবসাতে তুমি জয়েন করবে, তাহলে তুমি সোশিওলজি সাবজেক্টটা নিচ্ছ কেন, রাইট? তো প্রথম স্টেটমেন্টে আমি এবার চলে যাই। প্রথম স্টেটমেন্টটা হচ্ছে স্টাডি হার্ড অ্যান্ড ইউ উইল ডু ওয়েল ইন লাইফ। তুমি পড়াশোনা করো, কঠোর পরিশ্রম করো, তুমি তোমার জীবনে সফল হবেই। ঠিক আছে, এই স্টেটমেন্টটা হচ্ছে নিউট্রাল স্টেটমেন্ট। এই স্টেটমেন্টের মধ্যে না আছে কোনো জেন্ডার বায়াস, না আছে কোনো ইকোনমিক কন্ডিশনস, না আছে ফ্যামিলি কন্ডিশনস, না আছে ফ্যামিলি বিজনেস কন্ডিশনস, কিচ্ছু না। এটা একদম একটা নিউট্রাল স্টেটমেন্ট। এই স্টেটমেন্টের সঙ্গে কিন্তু বাকি স্টেটমেন্টগুলোর মধ্যে তফাৎ আছে। বাকি স্টেটমেন্টে কিন্তু কন্ডিশন দেওয়া আছে, প্রথম স্টেটমেন্টটাতে কোনো কন্ডিশন দেওয়া নেই। ওটা হচ্ছে একদম নিউট্রাল স্টেটমেন্ট যে তুমি কঠোর পরিশ্রম করো, তুমি একদিন না একদিন সফল হবে।
এখানে তুমিটা কোনো ছেলে মেয়ে, কোনো গরিব বড়লোক, কোনো বিজনেসম্যানের ছেলে হোক, কি ইন্ডাস্ট্রিয়ালিস্টের ছেলে হোক, কি টিচারের কি প্রফেসরের ছেলে মেয়ে হোক, এটা ওটাতে নির্ভর করছে না, এটা একদম নিউট্রাল। তুমি যেটাই করো না কেন তোমাকে কঠোরভাবে পরিশ্রম করতে হবে, তবেই তুমি সাকসেসফুল হতে পারবে। দ্যাটস অল। এটা হচ্ছে ফার্স্ট স্টেটমেন্টের এক্সপ্লেনেশন। নাও আই এম টকিং অ্যাবাউট দ্য সেকেন্ড স্টেটমেন্ট। সেকেন্ড স্টেটমেন্টে কি বলছে? ইফ ইউ ডু দিস সাবজেক্ট টু সেট অফ ইয়োর সাবজেক্ট উইল বি বেটার চান্স টু গেটিং এ গুড জব। এর মানেটা হচ্ছে যে তুমি এই সাবজেক্টের সেটটা নিলে তোমার একটা ভালো গুড জব পাওয়ার একটা চান্স আছে, আছে একটা ভালো গুড জব। হোয়াট ডু ইউ মিন বাই গুড জব? ভালো প্যাকেজ, মেবি গভর্নমেন্ট জব, ভালো কিছু প্যাকেজের গভর্নমেন্ট জব হতে পারে, কোনো প্রাইভেট জব হতে পারে, ভালো প্যাকেজের জব হতে পারে, ভালো প্যাকেজ আছে যে জবে সেই জব হতে পারে। তার মানে এই স্টেটমেন্টটার সঙ্গে কি আমাদের রিলেট হচ্ছে? ইকোনমিটা রিলেট করে দিচ্ছে এই স্টেটমেন্টটা। এটা একটা কন্ডিশন ঢুকিয়ে দিচ্ছে যে যদি তুমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ো তাহলে তুমি ভালো করবে, যদি তুমি ডাক্তারি নিয়ে পড়ো তাহলে তুমি, কেন ডাক্তারি নিয়ে ছাড়া যারা বাংলা নিয়ে পড়ে তারা সফল নয়? ডু ইউ থিঙ্ক সো? যারা ইংলিশ লিটারেচার নিয়ে পড়ে তারা সফল নয়? তারা তাদের মতো করে সফল হচ্ছে, ডাক্তার ইঞ্জিনিয়াররাও সফল হচ্ছে, তারা তাদের মতো করে সফল হচ্ছে। কিন্তু আমার বলার বক্তব্য হচ্ছে যে এইটা আমাদের সোসাইটি, আমাদের সমাজের চিত্র। এটা শুধু প্রতিবেশীরা বলে না, তোমার বাড়িতে তোমার বাবা মারা পর্যন্ত এই কথাগুলো বলে। যদি আমি ভুল না হয় তাহলে তোমার বাড়িতে তোমার বাবা মারা এই কথাগুলো বলে। আমার বলার বক্তব্য কে কি বলছে কে কি বলছে না সেটা না, এটা হচ্ছে আমি সোশিওলজি নিয়ে পড়ানো শুরু করেছি, দ্যাট মিনস সোসাইটিটা কেমন সেটা একটু বোঝা দরকার। যে ইকোনমিক যে স্টেটমেন্টগুলো, যে স্টেটমেন্টের কথা আমি বলেছি সেই স্টেটমেন্টগুলো তোমাদের বোঝা খুব দরকার। তারপরে স্টেটমেন্ট হচ্ছে অ্যাজ এ বয় ডাজন্ট সিম টু কারেক্ট চয়েস অফ সাবজেক্টস। একটা ছেলে যদি সোশিওলজি সাবজেক্ট নেয়, একটা ছেলে হিসেবে তুমি কি সোশিওলজি সাবজেক্টটা নিচ্ছ? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি এইসব সাবজেক্টগুলো না। এই স্টেটমেন্টগুলো তোমরা শুনতে পাবে তোমাদের সোসাইটিতে, এগুলো সোসাইটিতে শোনা যায়। As a girl, do you think the choice of the subjects is a practical one? তোমার কি মনে হয় মেয়ে হিসেবে প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট একটা থাকবে? মানে এটা একটা কোয়েশ্চেন, তুমি মেয়ে হিসেবে কি এটা পারবে? না মেয়ে হিসেবে তোমার এটা থাকা উচিত। তার মানে এই দুটো স্টেটমেন্ট ইজ আ ভেরি 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 কমপ্লিকেটেড স্টেটমেন্ট। এই দুটো স্টেটমেন্টের মধ্যে জেন্ডার বায়াস চলে আসছে, এই দুটো স্টেটমেন্টের মধ্যে জেন্ডার বায়াস চলে আসছে। ছেলে হিসেবে তোমাকে হার্ড সাবজেক্ট নিতে হবে, মেয়ে হিসেবে তোমাকে সফট সাবজেক্ট নিতে হবে। ছেলে হিসেবে হার্ড সাবজেক্ট নিলে তবেই সেটা সে পারবে, আর মেয়ে হিসেবে সফট সাবজেক্ট নিলে সেই। আর লাস্টের স্টেটমেন্টটা তো মানে আমি কি বলবো, এটা সোসাইটিতে তুমি তো কিছুদিন বাদে তোমার বাবার বা মায়ের ব্যবসা বা পৈতৃক ব্যবসায় তুমি জয়েন করছো, তুমি শুধু শুধু এই সাবজেক্টটা নিচ্ছ কেন? মানে কোনো লজিক কারণ নেই। কিন্তু দেখো আমার বলার বক্তব্য হচ্ছে এই স্টেটমেন্টগুলোর আমি কোনো বিরোধিতা করছি না, এই স্টেটমেন্টগুলোকে বদলানো যাবে না। আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, হয়তো কমে যাবে কিন্তু থাকবে। আমার বক্তব্য হচ্ছে আমাদের সোসাইটিটা শুধুমাত্র স্টেটমেন্টে, 5টা স্টেটমেন্ট আমি তোমাকে বললাম, 5টার মধ্যে শুধুমাত্র একটা স্টেটমেন্ট আলাদা, বাকি 4টে স্টেটমেন্টের মধ্যে তুমি সোসাইটির ইকোনমিক কন্ডিশনটা বুঝে নিলে, একটা ছেলে একটা মেয়ে কি কি সাবজেক্ট নিতে পারে কি কি নিতে পারে না, তার মানে জেন্ডার বাইসটাকে ওই স্টেটমেন্টের মধ্যে দিয়ে বুঝিয়ে দিল। আর একটা হচ্ছে তুমি তোমার পৈতৃক ব্যবসায় জয়েন করবে, তোমার নতুন করে অন্য সাবজেক্ট নেওয়ার কি আছে, এত হেডেক নেওয়ার কি আছে? দ্যাট মিনস তুমি তো গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়েই দিচ্ছ, তোমার আবার ওই সাবজেক্ট নেওয়ার কি আছে? এইগুলো হচ্ছে আমাদের সোসাইটি। এটাই সোশিওলজির ইন্ট্রোডাকশন হিসেবে আমি এই জন্য এই স্টেটমেন্টগুলোকে তোমাদের সামনে রাখছি, যে সোশিওলজি জিনিসটাকে মুখস্থ করলে চলবে না, ওটা নিজের ভেতর থেকে ফিল করতে হবে, নিজের ভেতর থেকে জিনিসটাকে ফিল করতে হবে। ফিল না করলে একটা ইনার প্রবলেম, একটা ছেলে বা একটা মেয়ে কি সাবজেক্ট নেবে সে, এটা হচ্ছে তার ইন্টারনাল প্রবলেম, সেই ইন্টারনাল প্রবলেমটা কিভাবে পাবলিক ইস্যু হয়ে যাচ্ছে।
লোকের এটাতে নিয়ে মাথা ব্যথা হচ্ছে, লোক এটা নিয়ে মাথা ঘামাচ্ছে, এটাই আমাদের সোসাইটি। এরপরে আমি যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে, এবার আমি সাবজেক্টের ভেতরে আস্তে আস্তে ঢুকছি, সেটা হচ্ছে সোশিওলজিক্যাল ইমাজিনেশন। সোশিওলজিক্যাল ইমাজিনেশনটা মানে সামাজিকভাবে একটা কল্পনা, একটা কল্পনার ব্যাপার। এখানে পাবলিক আর পার্সোনাল দুটো ইস্যুর কথাই বলা হয়। এই দুটো জিনিস জানতে গেলে, সোশিওলজিক্যাল ইমাজিনেশন কথাটা জানতে গেলে আমাদেরকে হিস্ট্রি আর বায়োগ্রাফি দুটো জিনিস খুব ভালো জানতে হবে। তাহলে দেখো, সোশিওলজির সঙ্গে শুধু সমাজ জড়িত নয়, ইতিহাসও জড়িত। এই জিনিসটা, এই তথ্যটা নিয়ে আলোচনা করেছেন সি রাইট মিলস। সি রাইট, WRIGHT, মিলস, MILLS, মিলস। এবার দেখো পার্সোনাল ইস্যু কি করে পাবলিক ইস্যু হয়ে যাচ্ছে, সেই জিনিসটা নিয়ে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, ছোট্ট, জাস্ট আ লিটল এক্সাম্পল। ইন্দিরা আবাস যোজনা, এটা 1999 থেকে 2000 সালে একটা বড় পরিকল্পনা নেওয়া হয়েছিল। কি নেওয়া হয়েছিল? গভর্নমেন্ট থেকে কি পরিকল্পনা নিয়ে নিয়েছিল? যে মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট, MORD মিনস মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট, তারা কি করেছিল? হাউজিং অ্যান্ড, এটা হচ্ছে রুরাল এরিয়া, আর আরবান এরিয়ায় আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন হচ্ছে সেখানে তারা কি হাউজিং, ফ্রি হাউজিং অ্যান্ড পুয়ার অ্যান্ড হোমলেস পিপলের জন্য তারা ফ্রি হাউজিং এর ব্যবস্থা করেছিল। আজকে আমার বাড়ি নেই, এটা আমার ব্যক্তিগত সমস্যা, ঠিক আছে? আজকে আমার বাড়ি নেই, এই সমাজে আছি কিন্তু আমার নিজের মাথার ওপর ছাদ নেই, এটা আমার ব্যক্তিগত সমস্যা। কিন্তু এইটা পাবলিক ইস্যু হয়ে যাচ্ছে কি করে? গভর্নমেন্ট বিভিন্ন পরিকল্পনা পাবলিক ইস্যু হচ্ছে বলেই মানে করা হচ্ছে, কারণ গভর্নমেন্ট বিভিন্ন পরিকল্পনা এইভাবে মানে চালাচ্ছে, বিভিন্ন ধরনের পরিকল্পনা, বিভিন্ন ধরনের স্কিম। ইন্দিরা আবাস যোজনা হচ্ছে সবচেয়ে বড় একটা স্কিম। এখানে রুরাল ডেভেলপমেন্ট হাউজিং প্ল্যানিংও ছিল, আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্ল্যানিংও ছিল। তো এই যে হাউজিং ফ্রি, এটা হচ্ছে কন্ট্রাক্টস of houses free of cost for the poor and homeless people এর জন্য এই জিনিসটা করা হয়েছিল। দিস ইজ দ্য পাবলিক ইস্যু, পার্সোনাল থেকে পাবলিক ইস্যু এটা করা হয়েছিল। এটাই আমাদের সোসাইটি, এবং সোসাইটির ওপর বেস করে গভর্নমেন্ট বিভিন্ন পরিকল্পনা নিচ্ছে। আমার বলার বক্তব্য হচ্ছে আরো গভর্নমেন্ট পরিকল্পনা নিয়েছে, তোমরা ধীরে ধীরে সেগুলো করবে, কিন্তু আমার বলার বক্তব্য হচ্ছে এটাই হচ্ছে পরিকল্পনা মাফিক বিভিন্ন পরিকল্পনা। আমাদের পার্সোনাল জিনিস যখন অনেকের হয়ে যাচ্ছে তখনই সেটা পাবলিক ইস্যু হয়ে যাচ্ছে। আজকে আমার একার যদি মাথার উপর ছাদ না থাকে তাহলে সেটা আমার পার্সোনাল, কিন্তু আমার মতো যদি 5,000 লোকের যদি মাথার উপর শেলটা হঠাৎ করে যদি চলে যায়, তখন এই জিনিসটা হয়ে যায় পাবলিক ইস্যু। তখনই পাবলিক ইস্যু হয়ে গেলেই তখন গভর্নমেন্ট ওখানে হস্তক্ষেপ করে, গভর্নমেন্ট ওটার জন্য অনেক সুন্দর পরিকল্পনা নেয়, যাতে আমাদের মতো লোকেদের, যাতে পুয়ার পিপল, যারা হোমলেস পিপল, তাদের সুবিধা হয়। আশা করছি তোমরা এই লেসন থেকে অনেক কিছু বুঝতে পেরেছো, জানতে পেরেছো। ইন্ট্রোডাকশনটা, সমাজে সোসাইটির ইন্ট্রোডাকশনটা তোমরা বুঝতে পেরেছো আশা করব। সো কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি MCQ, PYQ সমস্ত নিয়েই আমি আলোচনা করব, যদিও এটা একটু হায়ার লেভেলের স্টাডিজ হয়ে যাবে, কিন্তু তবু 11-12টাকে আমি পুরো কভার করেই আমি UGC নেটে আমি যাব, কারণ NCERT সোশিওলজিটা এত সুন্দরভাবে করেছে যে এটা হচ্ছে UGC নেটের সোশিওলজিতে পড়ার আগে NCERT বেসিকটা পড়ে নিলে তাদের খুব সুবিধা হবে। So till then, goodbye.